নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অবরোধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব ৭৩। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়িকে মেরে জয় পাগল হয়ে উঠল। জিন্নাও তার মাকে খুঁজতে পেল না। চারিদিকে তোলপাড় হয়ে ওঠে ব্রিগেডিয়ারের মৃত্যুর খবরে, যেখানে তখন বাংলায় তাদের অনুকূল সময় চলছে। সিনিয়র ব্রিগেডিয়ার বাড়ি সাহেবকে প্রমাণহীনভাবে খুব সহজে মারতে পারার পেছনে অবশ্য একটা কারণ ছিল। জয় খুব সহজে ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, সেটাও একান্তে। ফরহাদ সাহেবের রাজধানীর ফ্ল্যাটে দিনের বেলা। জয় চলে আসার পর তিনি অধীর অপেক্ষা করেছেন জয় দেখা করতে আসবে, একটিবার হলেও আসবে। জয় যায়নি। ফরহাদ সাহেব জানতেন জয় তাকে বড় ঘৃণা করে, কিন্তু তবুও আশা রেখেছিল। বাঁকা জয়ের প্রতি একটা অঘোষিত স্নেহ তার জন্মে গিয়েছিল ভেতরে। জয় অবশেষে ওনার সঙ্গে সাক্ষাৎ করলো। মানুষটা ভীষণ খুশি হয়েছিল, আবার একটু লজ্জিতও। জয় নিশ্চিত জবাবদিহি চাইবে কেন তিনি তার জয়ের বড় বাবাকে মেরেছিল। জেদি ছেলেটা, কর্তব্যের মানে বুঝবে না, যাকে ছোটবেলায় নৈতিকতা শেখাতে গিয়ে নেতিবাচক চরিত্রে পরিণত হয়েছে তিনি। জয় কেবল একটা কথাই জিজ্ঞাসা করেছিল, বড় বাবাকে মারলেন কেন স্যার? ফরহাদ সাহেব একটু কথা গুছিয়ে নেবার ফাঁকে জয় আবার বলল, আপনি জানেন আমার কেউ নেই। আমার খাতিরে ছেড়ে দিলেন না কেন? সবটা কেড়ে নিলেন। দেখেন, আপনারা সফল, আমার কাছে কেউ নেই, কিচ্ছু নেই। আপনি আমার বড় বাবাকেও নিয়ে নিলেন কেন স্যার? আমি তো আপনার কিচ্ছু ক্ষতি করিনি। করেছি স্যার। পারহি সাহেব সামান্য হেসে জয়কে হাত নেড়ে কাছে রেখে বলেছিলেন, তুই যে আইন মানতে নারাজ রে আমিরের বেটা, নয়তো তোরে বোঝাইতাম। আইন সব আপনাদের কেন? আমরা কেন আইন পাই না? আইন তো আমাদেরও দরকার পড়তে পারে স্যার। পাই না কেন? জয় আমির কাঁদতে পারে না, শুধু তার চোখের মনির শিরা লাল টকটকে হয়ে উঠল। 9 দিন আগেও সে তার বড় বাবার সঙ্গে দেখা করবে ভেবে উত্তেজনায় কাঁপছিল। তার মনে পড়ে গেল সেই বড় বাবাকে চিরতরে তার কাছ থেকে সরিয়ে নেবার হুকুমনামা ব্রিগেডিয়ার তার সামনে। জয় প্রশ্নের উত্তরে অপেক্ষা করা ধৈর্য পায়নি। শেষ মুহূর্তে ফরহাদ সাহেবের মুখে একটা জ্যোতির্ময় হাসি ফুটে উঠেছিল। সে হাসিতে ব্যথা ছিল, ছিল মলিনতা। তার চোখ দুটো গভীরভাবে শুধু জয়কে দেখেছিল। তিনি শুধু বলতে চেয়েছিলেন, তুই যে পথে যাবি বলেই আশঙ্কা করেছিলাম আমিরের বেটা। খোদা তালার কাছে যেন তোর এই পথে না যাক, সেটার ধৈর্যটা দিন। তিনি অস্পষ্টভাবে কালামে সয়ায়ত পড়েছিলেন। জয় সেসব কিছু দেখতে পায়নি। তখন তার চোখের সামনে এক অবরুদ্ধ নিষেধের আধার পর্ব। সেই পর্বের বড় বাবার কঠিন মুখটা ভাসছে। জয় শেষবার সেই রাতে বড় বাবার কোলে চড়ে সেই বড় বাবার চেহারাটা দেখেছিল। অভিজাত, কঠিন, লাল, গম্ভীর মুখখানা। সেই মুখখানা দেখতে দেখতে বড় নৃশংসতার সাথে ফরহাদ সাহেবকে খুন করে ফেলল। বড় তাকে তখনও বলেছে, হাসবি খুব, শুধু হাসবি, হাস জয়, হাস। জয় হাসলো। ফরহাদ সাহেবের রক্তমাখা হাতে টিস্যুতে মুছতে মুছতে জোরে জোরে হাসলো। চোখ দুটো জ্বলছে। তখন জয় আরও জোরে জোরে হাসতে হাসতে নির্জন সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছিল। দিনাজপুর ফেরার পর হামজা জয়কে আবার পাঠিয়ে দিল রাজু আজগরের কাছে। তখন রাজু আজগর নিজেই দেশে ছিলেন না প্রাণ বাঁচাতে, কিন্তু তার লোকেদের সঙ্গে জয় রাজধানীতে থাকতে পারবে। জয়কে পাওয়া গেল না বলে হামজাকে রিমান্ডে নেওয়া হলো। উল্টো করে ঝুলিয়ে কাঁচা বাঁশ দিয়ে পেটানো হলো। ত্বকের নিচে রক্ত জমান বেঁধে কালশিটে ধরে গেল। পাথরের দেওয়ালে আঘাতের প্রতিধ্বনি ওঠে। তবু জয় হামজার বিষয়ে কিচ্ছু বলে না জয় কোথায়। জ্ঞান হারিয়ে ফেলার পর সামান্য চিকিৎসার আবার চেতনা ফেরার পর হলো সেই নৃশংস অত্যাচার। 21 বছরের এক যুবকের এই সহনশীলতায় কর্মকর্তারা হয়রান হলেন। হামজাকে আশ্বাস দিলেন, আমরা শুধু জয়কে জিজ্ঞাসাবাদ করব, তুমি বলো সে খুন করেনি। সামান্য, তাহলে সামনে আনতে সমস্যা কোথায় জয়কে? হামজা বলে, আমি জানি না স্যার জয় কোথায়। আমি কিছুদিন যাবৎ ছিলাম না, আমার সঙ্গে ওর দেখাই হয়নি। ও কোথায় আমার জানা নেই। তুমি জয়ের বাপ মা, তুমি তার সবাই জানে। অনেকে একই সাক্ষী দিয়েছে। বেশি শেয়ানাগিরি করলে একেবারে ভেতরে ঢুকিয়ে দেব, তখন এই শেয়ানাগিরি পেছন দিয়ে যাবে। তাই দিন, যেখানে আমি জানি না জয় কোথায়, তাহলে ভেতরে রাখলেই বা কি আর বাইরে রাখলেই বা কি? জয় কিন্তু একদম বাচ্চা ছেলে স্যার। আপনারা সন্দেহ যখন করেছেন ওকে, ওর কি জানের মায়া নেই? আপনাদের মিথ্যা অভিযোগের হাত থেকে বাঁচতে পালিয়েছে হয়তো। বিভ্রান্ত হয়ে গেলেন কর্মকর্তারা। হামজার কথায় ওনারা নিজেদেরাই পেঁচিয়ে গেলেন এই সংশয়ে।
আসলে কি জয় আমের খুনটা করেছে নাকি করেনি। কিন্তু হামজার ওপর টর্চারিংয়ের চতুর্থ দিন জয় এসে হাজির। সে আত্মসমর্পণ করলো। কর্মকর্তারা দুই ভাইয়ের কার্যক্রমে হতবাক হয়ে গেলেন। জয় এসে বলল, আপনারা নাকি আমাকে খুঁজছেন? খুন করে পালালে তো খুঁজবই। পালালে কেউ এসে ধরা দেয় না স্যার, আর খুন করলেও না। আপনাদের সমস্যাটা হলো আসল খুনিকে খুঁজে না পাইলে আমাদের মতো দুর্বল নিষ্পাপকে টার্গেট করেই কেস ডিসমিস করার জন্য। দুঃখজনক। জয়ের কথায় সবাই যেন বিভ্রান্ত হয়ে গেল, তেমনি ওর দুঃসাহসে হতবাক। জয় হামজার সাথে দেখা করার জন্য সামান্য একটু সুযোগ চাইল। যেহেতু সে নিজে এসে আত্মসমর্পণ করেছে, সে অনেকটা বড়ই ছাড় পেল। তাকে জিজ্ঞাসাবাদে নেওয়ার আগে হামজার সেলে রাখা হলো। হামজা আক্রমণাত্মক হয়ে তেড়ে এলো। সুরের বাচ্চা, এখানে এসেছিস কেন? মরার শখ হয়েছে তোর? নিজের শখ আমার উপর চাপাইও না বড় সাহেব। খুন তো করেছি, তা স্বীকার না করে মার খাচ্ছ তুমি। মরার শখ আমার হলো কিভাবে? হামজা গলা চেপে ধরল। আমি মার খাচ্ছি তাতে তোর বাপের কি? তোকে বলেছিলাম না আন্ডারগ্রাউন্ডে থাক, ভালো সময় না, কেন আসছিস এইখানে? জয় একগাল হাসলো। একা একা মার খাচ্ছ, ব্যাপারটা ভালো লাগছিল না, আমার ভাগ নিতে আসলাম। হক ছাড়া যাবে না। হামজা দিশেহারা হয়ে পড়ল। বাইঞ্চোদের বাচ্চা, একবার ধরা খাইলে আর ছাড়া পাবি না, নিশ্চিত মার্ডার। শালা, তোরে আমার কি যে করতে মন চাইতেছে, এই জন্যই তোরে আন্ডারগ্রাউন্ডে রাখছিলাম। কিসের জন্য হারামির বাচ্চা? যে আরাম করে নোংরা মেঝেতে টান টান হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে চোখ বুজে শুয়ে পাগুলো দোলাতে দোলাতে বলল, তুমি একবার আমারে কইছিলা একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাব, একা একা বেঁচে থাকার দরকার নেই, বুঝলে জয়? আজ তার পরীক্ষা দিবার আইসি। আমার তো কেউ নাই, তোমারে এরা এমনে শেষ কইরা ফেলাইলে আমি বাল বাইরে এমনিতেই মইতে যাইতাম। হামজা শক্ত করে জয়ের হাতটা চেপে ধরেই রাখে, অন্যদিকে তাকিয়ে বলে, চুপ থাক, তোর কথা কানে ঢুকলে রক্ত গরম হচ্ছে। জয় বেহায়ার মতো দাঁত বার করে একটু হাসল। এখন তার চোখে মুখে একটু ভয় নেই। হামজা মার খাবে আর সে পালিয়ে থাকবে, এ আবার কোনোদিনের হয় নাকি? জয়কে যখন নিতে আসলো ইন্টারোগেশনে নেবার জন্য, কোনোভাবে হামজার বাঁধন থেকে জয়কে ছাড়ানো গেল না। পুলিশ কাঠের লাঠি দিয়ে হামজার কবজির উপর মারল একবারই। কটকটো শব্দ হলো, কবজিটা বোধ হয় ছুটেই গেল। জয়ের হাত ছুটে গেল। পুরুষেরা একটা পন্থা নিবেদনের পেয়ে গেল। হামজার সামনে জয়কে মারতে শুরু করলে সব বলে দিবে। জয়কে প্রশ্ন করা হলে সে উত্তর না দিয়ে বরং উল্টোপাল্টা প্রশ্ন করছিল। যেমন তাকে জিজ্ঞাসা করা হলো, খুনটা তুই করেছিস জয়? জয় জিজ্ঞেস করলো, খুন করা কি খারাপ? তোর মতে কি ভালো? সে অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি যদি খুন করি আমার কি শাস্তি হবে? প্রাপ্তবয়স্ক হবার পর তোর ফাঁসি হতে পারে। করেছিলি কি না খুন তাই বল। খুন যে করবে তারই ফাঁসি হবে, ধরা পড়লে অবশ্যই শাস্তি পাবে। জয়ের ভেতরে এবার নিজের কৃতকর্মের ওপর দৃঢ়তা এলো। সে একটু পাপ করেনি, তার গোটা পরিবার খুন হয়েছে, তার বদলে সে খুনিকে জয় তাদেরকে দিলেই বরং সেটা আইন। গোটা সৈয়দ পরিবারকে মারতে হবে, এর জন্যে তাকে বাঁচতে হবে। মরতে অবশ্য তার খারাপ লাগে না, কিন্তু শাস্তি না দিয়ে মরা যাবে না। তাকে মারতে মারতে প্রায় জ্ঞান হারা করে ফেলা হলো। কিশোর বলে ছাড় পেল না সে, কিন্তু স্বীকার করলো না কিছুই। একসময় কান ফেটে রক্ত বেরিয়ে আসে জয়ের, মেঝেতে পড়ে থাকে আঘাত পাওয়ার পরেও। জয় নিজের সবটুকু চেষ্টা করে নিজেকে আর্তনাদ করা থেকে থামাতে। তার ভয় হয় তার আঘাতে হামজার নির্ঘাত খুনে দেয় নিজে স্বীকার করে বসবে। হলো সেই রকমই। হামজা পুলিশের পায়ের কাছে বসে পড়ল। জয় কিছু করে নাই স্যার, ওরে মারবেন না। পুলিশ পৈশাসিক হাসলো। তাহলে কি তুই করেছিস? হামজা চট করে বলল, হ্যাঁ। জি স্যার, মানে খুন করি নাই, কিন্তু আমার অপরাধ আছে স্যার, জানি কে খুন করেছে। জয় তখন শরীরের ভর ছেড়ে চামড়া ছেঁড়া শরীরে মেঝের উপর পড়ে আছে। আগ্রহ পেয়ে বসলো পুলিশ। হামজা সেলিমের নাম বলে দিল। পুলিশ জিজ্ঞাসা করলো, সে কেন মারবে ব্রিগেডিয়ারকে? হামজা জানালো, কারণ সেলিম বাড়ি স্যারের মাদ্রাসায় কিছু বছর আগে আগুন দেওয়ার সময়ও আমাকে কাজে লাগিয়ে কিছু বছর আগেও একবার ওই মসজিদে আগুন দিয়েছিল। তারপর মাদ্রাসা থেকে খুব মারধর করে তেড়ে দেওয়া হয়েছিল তাকে, সেই রাগ। তো তুই বলতে চাচ্ছিস সে আবার বাড়ি সাহেবকে মারতো, তোকে ব্যবহার করেছে? হ্যাঁ স্যার, জয়কে বাড়ি সাহেব খুব ভালোবাসতেন। আমাকে হুমকি দিয়ে সেলিম জয়ের মাধ্যমে বাড়ি সাহেবের সাথে দেখা করার সুযোগ করে নিয়েছিল স্যার। আমি জয়কে পাঠাইছিলাম সেলিমের কাকার সাথে।
এই আমার অপরাধ, কিন্তু জয় খুন হওয়া দেখে নাই। ওকে বের করে দিয়েছিল সেলিম কাকা, আর ওর সিঁড়ি বেয়ে নামাই দেখেছেন আপনারা। তারপর আর সেলিম কাকার সাথে দেখা হয় নাই আমাদের। প্রমাণের অভাবে আরও কিছুদিন টর্চার করে ফায়দা না পেয়ে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হলো বটে। তবে হামজার কথা বেশ বিশ্বাসযোগ্য হলো, কারণ সেলিম আসলেই নিখোঁজ ছিল। এই কাজটা হামজার বড় ভাইরা অন্তত করেছিল হামজাকে রক্ষা করতে। সেলিমকে সাময়িক গুম করা হয়েছিল। সেলিমের লুকিয়ে থাকার ব্যাপারটা মুস্তাকিন সহ সংগঠনের সবাই হামজার স্টেটমেন্টের আরেকবার বিশ্বাস করলো, কারণ সেলিমের দ্বারা এমন কিছু অসম্ভব নয়। আবার সে খুনের পরপরই লাপাতা, আবার সে জয় চলে আসার পরপরই সত্যিটা অনেকবারই মাদ্রাসা ও হামজাকে একাধিক ক্ষতিগ্রস্ত করার চেষ্টাও করেছে। জয় ও হামজার ভালো চিকিৎসা হলো না, কারাগারের মারগুলো শরীরে বসে গেল। সদ্য যুবক বয়সে হামজার উচ্চ রক্তচাপ, হৃদয়যন্ত্রের বিভিন্ন রোগ শোক দেখা দিয়েছিল। দিন দিন এসব জটিল বুদ্ধি হামজার ভেতরে পৈশাচিক তাণ্ডব করে তুলেছিল। তার কেবল ক্ষমতা চাই, ক্ষমতা। সে মায়ের আঘাত কাঁচা থাকতে থাকতেই জয় নিখোঁজ হলো। সেলিম ফারুকী বড্ড সূক্ষ্ম কৌশলের সঙ্গে জয়ের মস্তিষ্ক শরীরকে একেবারে ধ্বংস করার কৌশলে মজেছিলেন। অন্ধকার কবরের মতো কোথাও একটা তাকে আটকে রাখা হলো মাসখানিকের মতন। সেলিম ফারুকী জয়ের সাথে সেই দিনগুলোতে যা যা করেছিল, জয় সেই সময়টা মৃত্যুর সঙ্গ নিয়ে বেঁচেছিল, কিন্তু মৃত্যু একবারও তার সঙ্গে প্রতারণা করলো। সেলিম ফারুকীর কৌশলের টর্চার জয়ের মস্তিষ্ক শরীরের চিরস্থায়ী ক্ষতি সাধন করতে সক্ষম হলো। জয়ের মাংসপেশি ও রক্ততে বিভিন্ন আজব উপসর্গ দেখা দিয়েছিল ওই সময়। সেখান থেকে ফেরার পর থেকে জয়ের মাংসের ভেতরে কামড়াতো, নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক উপসর্গ, শরীরে যন্ত্রণা। ড্রাগে আচ্ছন্ন হয়ে উঠল সে। সেলিম ফারুকীর ইনজেকশন করা অবিরাম ড্রাগ জয়কে ড্রাগের প্রতি নির্ভরশীল করে তুলল। নিয়মিত সেবনের জন্য সেসব মেডিসিন ডাক্তার দিল, তাকে কোনোদিন আগ্রহ করতে দেখা যায়নি। ডাক্তার একটা চমৎকার ভবিষ্যৎবাণী করেছিল, জয়ের লোহিত রক্তকণিকায় গুণগত মান নষ্ট হবার পথে, এবং সে যে সকল ড্রাগসে অভ্যস্ত হয়ে পড়েছে তা তার শরীরে নষ্ট কোষের বৃদ্ধিতে বেশ ভালোই সহায়তা করেছে। এটা ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। জয়ের শরীরের ব্লাড কপারসেলের মাদার সেলগুলো সব মিলিয়ে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। 3টে বছর মুস্তাকিন বিশ্বাস করেছিল তার আব্বাকে সেলিম মেরেছে। সেই সময়টা সে হন্য হয়ে সেলিমকে খুঁজেছে, কিন্তু সেলিম সন্দেহের দ্বারে পলাতক। এতে আরও বিশ্বাসযোগ্য হয়েছিল সে অপরাধী। কিন্তু 2006-এর শুরুতে মুরসালিন জানতে পারল সেলিম মারেনি, মেরেছে জয়। সে জিন্নাহকে জয় বছরের পর বছর খুঁজে পায়নি। সেই জিন্নাহ আমির, মুরসালিন ও তাদের সংগঠন নেতাকর্মীদের হাতে বন্দী হলো জয়কে ধরার টোপ হিসেবে। সময়টা হামজা ও জয়ের জন্য অতিরিক্ত প্রতিকূল হয়ে উঠেছিল। তখন বিরোধী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে, তত্ত্বাবধানক সরকার আসার সময় হয়ে এসেছে প্রায়। হামজা ও জয়ের জানের মায়া ত্যাগ করে তাদের দলীয় প্রচারণায় নামলো। তাদের শেষ সুযোগ এটা, এবার দল ক্ষমতায় আসতেই হবে। অন্তত তাদের দুইজনের অনেক অনেক পুরনো হিসাব চুকানোর দায়ে হলেও আসতে হবে। সে সময় জিন্নাহকে ছাড়িয়ে আনতে জয় পাগল হয়ে উঠেছিল। তার উপর একুল ওকুল কেউ নেই জিন্নাহ ছাড়া। এতে করে বর্তমানে দলীয় কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল, যা হামজার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাদেরকে জিততে হবে যে কোনোভাবে। জীবনের হিসেবের খাতাগুলো পড়ে আছে, শরীরের আঘাত, পেটে খিদে, প্রবৃত্তির নেশাগ্রস্ততা, বদলায় আগুন। হামজা এতগুলোকে এড়ানোর সাধ্য রাখে না, তাকে জিততেই হবে। জয় যতটা উতলা হয়ে উঠছিল জিন্নাহকে মুক্ত করতে, একবার ওকে দেখতে, হামজা ততটাই উদ্ধৃত হয়ে উঠল জয়কে হারানোর আতঙ্কে। সবে তাদের যাত্রা শুরুই হয়নি, তার মাঝে জিন্নাহ ঢুকে এলো। মুরসালিন জিন্নাহর মুক্তির বদলে জয়কে চায়। সেখানে জয়কে নিজের হাতে রাখতে চায় হামজা, দুনিয়ার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হতে চায়। জয় তার রগে রগে মিশে যাওয়া সঙ্গদোষ, ডান হাতের মুষ্টিতে আঁকড়ে ধরার মতো হাত, বুকের সাথে মিশিয়ে পিঠে পিঠ চাবার মতো মরার মতন শক্ত সিনা। জয় তার এক জনমের পাপাচারের সঙ্গী। সে জয়কে ছোট্ট বয়সে জিতে এনেছে, তার রুহ না গেলে জয় যাবে না। জয়কে সে আশ্বাস দিল নির্বাচনে জিতে তাদের হবে, তারপর দুনিয়া তাদের। এখন শুধু প্রচারণার কাজে মন লাগা। দেশে মাশাল জারি হলো। হামজা সেনাবাহিনীর হাতে মার খেল, দেহে ছেপে দেওয়া দাগের সংখ্যা বাড়ল, গাঢ় হলো ক্ষতগুলো, ভেতরের আগুন নিভে
ব্যথা গলে তার লাভায় পরিণত হলো, যা জ্বলন্ত কিন্তু শান্ত, গলিত। তা দাউ দাউ করে জ্বলে না, কেবল নিঃশব্দে বয়ে যায়, জমিন পুড়িয়ে ছাই করতে করতে। নবম শতক সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008-এ ডিসেম্বরের শেষ তারিখে। জিতে গেল হামজার দল। এবার হামজার আধিপত্য বিস্তার, আর বাধা হলে হামজা তা মানবে কেন? বাধা হয়ে যা আসবে তাই ছাই হবে। মুস্তাকিনি ভেসে বেড়ানোর দিন এলো, চারদিকে তাদের আটক, গুম খুন বাড়ল। সেরকম ভাসমান এক সময় বন্দি জিন্নাহ আমির গায়েব হয়ে গেল তাদের আটকখানা থেকে। কেউ জানলো না জিন্নাহ কোথায়। জিন্নাহ আমির হামজার হাতে বলি হয়ে গেল এক রাতে। জয়ের শেষ পিছুটানকে মেরে হামজা হাত মুছে ফেললো কালো পাঞ্জাবির নিচের পৃষ্ঠে। জয় জানিইনি তা। দিন যত যাচ্ছিল, জয় উন্মাদ হয়ে উঠেছিল জিন্নাহকে পেতে। তার তারল আগ্রাসন বাড়ছিল সৈয়দ পরিবারের প্রতি। যা হামজা চাইছিল ঠিক সেই মোতাবেকই সবাই করছিল। হামজার ওয়ার্কশপ উঠল, বাড়ির নকশা, বড় ঘর তৈরি হলো। নিজে নকশা তৈরি করেছিল পাটোয়ারির বাড়ির। বড় ঘরটার দৈর্ঘ্য প্রস্থ 65 থেকে 30 ফুট। বড় ঘর তৈরির খাতিরে হামজার বাড়ির মোট মিলিয়ে বিশাল বড়। দোতলায় অর্ধেকের বেশি খালি পড়ে থাকে, সেখানটা পরিত্যক্ত। বড় ঘরের গুদামের অংশে মেটাল মেল্টিং মেশিন আছে। 2012-তে সে বড় ঘরে সেই ধাতু গলানোর চুড়িতে সর্বপ্রথম সেলিম ফারুকই গলেছিল। তাকে পিস পিস করে কেটে কেটে গলানো হয়েছিল চুলিতে। হামজা কেটেছে, জয় গলিয়েছে। সেলিমের বাঁ হাতের একাংশ পচে ক্ষয় হয়েছে বড় ঘরেই। সেলিম ফারুকের হাতে পাথরের আংটির কমতি ছিল না। প্রথম অন্তু দেখেছিল বড় ঘরে ঢুকে সেই ক্ষতবিক্ষত আংটিগুলোর হাত। মুস্তাকিন মহান পিবিআই ডিপার্টমেন্টের ইনভেস্টিগেটর নিযুক্ত হলেন। তখন বাংলাদেশের পিবিআই ডিপার্টমেন্টের পুলিশের এক নতুন ব্রাঞ্চ। চাকরির 1 বছরেরও কম সময়ে মুস্তাকিনের দল বিরোধী তদন্ত কার্যক্রমের ফলে ওপর মহল থেকে আদেশ এলো তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করতে, পরে দুনিয়া থেকে। কিন্তু জয়ের বদৌলতে মুস্তাকিনকে জায়গা হলো হামজার বড় ঘরে। সময় 2013-র শেষের দিকে। মুস্তাকিনের চেহারার সাথে খুব মিল ছিল মুমতাহিনার। মিল মোহাম্মদ দুই ভাই বোনের বেশিই ছিল। মুস্তাকিনের চেহারায় নমনীয়তার সাথে বৈরত্বপূর্ণ তেজ বেশি লক্ষ্য করা যায়। এক গাল মাঝারি চাপ দাড়ি, গায়ের রং পুরুষ হিসাবে ফর্সা, টাকনু অবধি গোটানো প্যান্ট, মাঝারি চুলগুলো বিন্যস্ত, কপালের মাঝখানে নামাজের পড়া করা কালো দাগ। বড় শোভনীয় এক পৌরুষ দীপ্তি চোখে মুখে। জোরে হাসে দেখা যায় না লোকটাকে, মুচকি হাসিতেই বেশি। চোখ দুটো গভীর, বিচক্ষণ, বিনয়ী। মুস্তাকিন বড় ঘরের চারদিকে দেখে নিয়ে হা করে একটা শ্বাস ফেলে মেঝেতে। জয়কে দেখে একগাল মুচকি হাসলো। ভালো আছিস? জয় গিয়ে সামনে বসলে মুস্তাকিন বলল, এখন কি করছিস? কি করতেছি বললে খুশি হবি? আজ তোর খুশির দিন। আমার খুশি হবার মতো কিছু করিস নাই তুই, সুতরাং যা বলবি তাতে সামান্য দুঃখই পাবো। তুই বল। জয় দাঁত বের করে হাসলো। আমার অবস্থা মনে কর। ও দয়াল, জাননি বা নেও, দম কেন বাইর হইয়া যায়, এই টাইপের। গরিব ধনীর মানুষ, দুঃখের দিন একরকম কেটে যাচ্ছে, কিন্তু তাই বলে তোর কোনো দুঃখ আমি রাখবো না। তোর দুঃখ দূর করতে এখানে আনছি তোর। একটু থেমে খুব জ্ঞানীর মতো করে বলল জয়, বুঝলি মুস্তাকিন, মানুষের কপাল আর লুঙ্গির গিট্টু কখন কিভাবে খুলে যায় কেউ জানে না। আজ তোরটা খুলবো। পলাশ চেয়ারে বসতে বসতে বলল, লুঙ্গি না কপালের? কপালের রে জয়। লুঙ্গিটা খুললে কপাল আপনা আপনি খুলে যায় পলাশ ভাই। কপালের সব নিয়ামত তো লুঙ্গির তলেই। মুস্তাকিন জয়কে গভীর চোখে পর্যবেক্ষণ করতে করতে টের পেল কেউ আসছে। ধীর স্থির পদক্ষেপে হামজা এসে দাঁড়িয়ে ঠান্ডা এবং শান্ত হাসি দিয়ে বলল, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? সব সময় ভালো থাকারও একটা ব্যবস্থা করতে চাই। তোমার জন্য একটা সুযোগ আছে, সেটা জানানোর আলাপ করতেই এই সাক্ষাতের ব্যবস্থা। তুমি আমার খারাপভাবে নিও না, এভাবে তুলে আনার বিষয়টাকে। মুস্তাকিন হামজার ধূর্ত মুখখানের দিকে চেয়ে হাসি মুখে বলল, না, আমাকে এখানে আসতে হবে তা নিয়ে আশাবাদী ছিলাম, তবে আপনার সুযোগ বোধহয় আমি গ্রহণ না করে আপনাকে অসন্তুষ্ট করতে চাইছি। হামজা ভাই, এতে আপনি কিছু মনে না করলেই হলো। হামজা বড় উচ্ছ্বসিত হয়ে হাসলো। তার ব্যবস্থা আছে, চিন্তা করো না ভাই, আমি আছি না। মুস্তাকিন বিড়বিড় করলো, তা তো বটেই, সে ব্যবস্থা শুরুর অপেক্ষায়। পলাশ উঠে এলো, তার হাসিতে বড় ঘর জুড়ে এলো। সে হাসতে হাসতে চোখ কুচকে ওঠে, তাতে চোখের মনি জল জল করে, ভাবটা বেশি ফুটে ওঠে। সে উচ্ছ্বাসে ফেটে পড়ল মুস্তাকিনকে দেখে।
হাত বাড়িয়ে দিয়ে বলল, গুড জব ছোট ভাই। অল্প দিনের চাকরিতে আমার একদম নড়ে চড়ে করে রেখে দিছিলা। তোমার তদন্তের কাজে যথেষ্ট সন্তুষ্ট আমি। আর একটু সুযোগ পাইলে একদম আমারে খালাস করেই দিতা, কোনো সন্দেহ নাই। সাহসের ব্যাপার স্যাপার। গুড জব গুড জব, আই অ্যাপ্রিসিয়েট গুড। মুস্তাকিন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ধন্যবাদ। জয় জিজ্ঞাসা করলো, জিন্না কোথায় রে? নেই। জয় ভ্রু চায়, কি? শুনি নাই, আবার ক। মুস্তাকিন শান্ত চোখে চেয়ে রইল। জয় আবার জিজ্ঞাসা করে, জিন্না ওকে ফিরিয়ে দে, তোর জান দেব। মুস্তাকিন হাসে, চেয়েছি। জয় মুস্তাকিনের কাঁধে হাত রাখলো, চাইবি? সত্যি বলছি, বিশ্বাস কর, তুই জান চাইবি আমার কাছে। হ্যাঁ, আব্বাটারে তো ফিরাইয়া দে। জয়ের চোয়াল আটলো। জিন্নাকে এতদিন আটক রেখে আমার পাশ নাই, নতুন আর কিসের আশায় বাচ্চা ছেলেটারে কষ্ট দিছিলি? আমি শুরু করলে তোর পুরো সংসদের রুহুতে কাঁপন উঠব। জয় আমির ওয়াদা পাক্কা। জিন্নাকে ফিরিয়ে দিলে তার বদলে তুই ফাঁসিতে ঝুলবি আব্বাকে খুন করার অপরাধে। দলের 9 জন যুবক তাদের হাতে বন্দী হয়েছে তার অপরাধে। কারাগারে ভরে উঠেছে দিনে দিনে আমাদের লোক দিয়ে তার অপরাধে। অপরাধ কোনটারে বা তোরা অপরাধ কস? আমি ওই বই থেকে অপরাধের সংজ্ঞা শিখি নাই। তুই যে বই থেকে অপরাধের সংখ্যা শিখেছিলি ওটা মূলত অপরাধ শেখার বই ছিল। অপরাধ কি এই বিষয়টা আলাদা বইয়ে শেখানো হয়, ওটাকে নৈতিকতা বলে। নৈতিকতার চিংড়ি মাছ একই আমার কাছে, স্বাদ ভালো কিন্তু গা চুলকায়। মুস্তাকিন জয়কে দেখলো, ঠোঁটে ঠান্ডা হাসি, তাতে এক প্রকার হিংস্র উন্মাদনা। জিন্নাকে ফেরত দিবি মুস্তাকিন? তোর শরীরের নৈতিক রক্ত আমার অর্থনৈতিক কাজে লাগলে চামড়া জ্বালার সম্ভাবনা আছে, যা আমি চাইছি না তা আপাতত। সমস্যা নাই, শুরু কর। ইদুতে একটা কথা আছে, কাল করবো তো আজ, আজ করবো তো এখনই। করবি যখন করে ফেল, দ্বিধা কেন? জিন্না কোথায় আমি জানি না, মরলেও জানি না, বাঁচলেও জানি না। হামজা চুপচাপ মেশিনের খণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সে ভালো দর্শক, চুপচাপ দেখতে তার ভালো লাগে। পলাশ মুস্তাকিনের মুখটা মাটিতে ফেলে নিচের চোয়ালটা জুতো দিয়ে চেপে ধরে, ঢালাই মেঝেতে কষল। তাতে মুস্তাকিনের চোয়ালের চামড়া ছিঁড়ে গেল। পলাশের বড় শান্তি লাগলো তা দেখিয়ে। পলাশ অমায়িক হেসে বলল, আমার নামে কমপক্ষে 26টা কেস খুলছো তুমি মুস্তাকিন। আমি কি এতই খারাপ? তুমি ভালো মানুষ চেনো না, যারে তারে নিয়ে খেলতে আসো। তোমার কাম অপরাধীদের নিয়ে আমার পেছনে লাগছো কেন? আমি কি অপরাধী? আমি একজন সফল ব্যবসায়ী। তোমার কোনো ধারণা আছে এখানে আসতে আমার কত পরিশ্রম লাগাছে? জুতোর বার দিয়ে মুস্তাকিনের মুখের ওপর কষে এক লাথি মারল পলাশ। মুস্তাকিনের নিচের ঠোঁটটা থেতলে ফেটে রক্ত ছিটকে এলো, নাক দিয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো, কপালের ত্বক ছিঁড়ে গেল, চোখে আঘাত লেগে ঝাপসা হলো চোখগুলো, জ্বলুনি উঠলো খুব। মুস্তাকিনের ঠোঁটে রক্তটুকু পলাশ আঙুলের ডগায় তুলে নিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। মুস্তাকিন আবার উঠে বসে, ক্ষতবিক্ষত মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, কাপুরুষ গায়ে লেখা থাকে না পলাশ রাজকর। আমি তদন্ত ভরা ময়দানে করে তোর গেম ওভার করতে চেয়েছিলাম, আর তুই আমার এক ফোঁটা রক্ত নিতে দেখ কত আয়োজন করেছিস। একজনের জন্য এই ঘরে 3 জন, বাইরে শখনে দাঁড় করিয়ে রেখে এসেছিস। এইটারে বরং বিরক্ত ধরে মরে যে এক আমিরকে দমন করতে তোদের গোটা ফৌজ দাঁড়িয়ে থাকতে হয়। খোলা ময়দানে আমার একার জন্য তুই একা আসতি না হয়, তাহলে হারলে অন্তত একটু আনন্দ হতো। কি নিয়ে মরতাম যে জীবনের শেষ মোকাবেলায় কোনো পুরুষের সাথে হেরেছি। এখন তো মরার পর ওই আফসোস থাকবে যে কতগুলো পুকুরের দলীয় প্রদর্শনে প্রাণ হারিয়েছি আমি। সৈয়দ মুস্তাকিন মহান। পলাশ দুঃখিত ভঙ্গিতে হাসল, আমি তোর আফসোসের চিন্তা করছি না ইনভেস্টিগেটর। আমি আমার সৌভাগ্যের কথা ভাবছি যে তোর মতো একজন সৎ বীর আইনের কর্মকর্তার মহান শরীরে আমি আমার কুত্তা মার্কার দাঁত বসাতে পারবো। এই দুঃখে আমি তোকে জীবিত রাখবো ইনভেস্টিগেটর। পরাগের মাঝে আমি তোর পরিচয় জীবিত রাখবো। ওকে লোক চেনে না, তোর বীরত্বপূর্ণ নামে চিনবে। পলাশ অলস পায়ে হেঁটে কি একটা বস্তা টেনে এনে জয়ের সামনে রাখে। তাতে হকি স্টিক, মেহগনির কাঁচা খড়ি, রড, ছুরি, দা, চাপড়, বড় বড় কয়েকটা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ছোট কুড়াল, কয়েকটা শাবল ইত্যাদি। বেশ ভার বস্তাটা। পলাশের জোয়ান বলবান শরীরও ঘেমে উঠল এই খাটুনিতে। জয় শরীরের শার্ট ও গেঞ্জি খুলে শার্টটা ফেলে দিল মেঝেতে। গেঞ্জিটা মুস্তাকিনের মুখে গুজে দিয়ে তখন রড দিয়ে পেটাতে শুরু করলো।
হামজা আস্তে করে সেখান থেকে চলে গেল। সে নতুন বিয়ে করেছে। রিমি জিজ্ঞাসা করলে বলবে, সিগারেট আনতে গিয়েছিলে? বেশি দেরি করলে কথাটা অবিশ্বাস্যকর হতে পারে, কারণ সিগারেট খেতে খুব বেশি দেরি লাগে না। মুস্তাকিনের ডান হাতের কুনোয়ের অস্থিসন্ধিটা হঠাৎ করে ছুটে হাতটা ঝরে গেল মোটা ইস্পাত রদের আঘাতে। শরীরের চামড়া উঠে মাংসপেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে এলো কোনো কোনো আঘাতে। মুস্তাকিন প্রথমবার জ্ঞান হারানোর আগে মুখ গুজে থাকে গেঞ্জির ওপরে আরেকবার বমি করে ফেলত। জয় ক্লান্ত হয়ে রড ফেলে দিলে গেঞ্জিরা বের করে আনে। মুস্তাকিন অবচেতনের মতো পড়ে রইল। সেদিন জিজ্ঞাসাবাদ আর হলো না। ডাক্তার 2 দিন ধরে চিকিৎসা দিল মুস্তাকিনকে বড় করেই। ডাক্তারের জীবনের শেষ চিকিৎসাটা বেশ যত্নের সাথে ব্যথিত হৃদয়েই করলো। মুস্তাকিনের জ্ঞান ফেরার পর ডাক্তারের দেহটা ধাতু গলানোর মেশিনে জ্বালিয়ে দেওয়া হলো। হামজা ডাক্তারকে বড় ঘর থেকে বাইরে পাঠানোর ঝুঁকি নেবে কেন? সেই একই প্রশ্ন জয়ের। জিন্নাহকে ফিরিয়ে দে, তোকে খুন করার খুব একটা ইচ্ছে নেই আমার। মুস্তাকিন বুঝেছিল জয়ের ভেতর উন্মাদনা। সে যদি বলে জিন্নাহ নিখোঁজ, জয় বিশ্বাস করবে না। সে জন্মগত অবিশ্বাসী। সে ধরে নেবে জিন্নাহ ওরা মেরে ফেলেছে। মুস্তাকিনের চোখের সামনে আম্মা, মুমতাহিনা, মুরসালিন আর মাদ্রাসার ছোট ছোট এতিমগুলোর মুখ ভেসে উঠল। জয় ওদেরকে মশা ঠ্যাঙানোর মতো ছিঁড়ে ফেলবে। মুস্তাকিন কেন শেষ মুহূর্তে স্বীকার করেনি জিন্নাহ হারিয়ে গেছে? সে বছর ধরে জিন্নাহ খোঁজ করেছে, কিন্তু না খুঁজে পেয়েছে। না কে তাকে অপহরণ করতে পারে তার কোনো প্রমাণ বা হদিশ মিলেছে। তার ধারণা ছিল কেউ জিন্নাহকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে জয়ের ভেতরে সেই খেয়াল কোনোভাবে আসতে দেয়নি যে জিন্নাহ বেঁচে নেই। জয় উন্মাদ ও অন্ধ, তাকে বিশ্বাস করানো যাবে না জিন্নাহকে মুরসালিন মারেনি। মুস্তাকিন জয়ের ভেতরে এই ভয়টুকু রাখলো, সে শহীদ পরিবারের হামলা হলে জিন্নাহ জান যেতে পারে, যাতে মুস্তাকিনের পরিবার আপাতত সুরক্ষিত থাকে জয়ের কাছে। মুস্তাকিন শেষ মুহূর্তে একবার মুরসালিনের সাথে 2-4টা কথা বলার জন্য, তার আম্মা ও মুমতাহিনাকে দেখার জন্য বড় ছটফট করেছিল। জয়ের কাছে সেসব বেকার। সে কবে এইসব মায়ের সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হয়ে এসবে ঊর্ধ্বে চলে গিয়ে এক পিচাস হয়ে বেঁচে আছে। সে জীবন মৃত্যু, তাকে মৃত্যু দেওয়া সম্ভব নয়, কারণ সে জীবিতই নেই। জয়ের অতৃপ্ত রুহু মৃত্যুকে প্রতিক্ষিপ্ত করে কিছুদিনের সময় চেয়ে নিয়ে পিচাস হিসেবে রক্তের নেশায় ফিরে আসা চঞ্চল ধ্বংস। ছেঁড়া জুতো মুরসালিনকে জয় সারা রাত ধরে পেটালো। ফাঁকা খড়ির ধার কাঁটাযুক্ত চাবুকের চেয়ে কত খাড়ি। মুরসালিনের দেহের মাংস খড়ির সাথে ছিটে ছিঁড়ে এলো। বেশ কয়েকবার রক্ত বমিয়ে করে ফেললো। নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। ফজরের আজানের আগে জয় টের পায় মুস্তাকিন শুধু একটা ছেঁড়া দেহ, জয়ের কোনো কাজে লাগবে না। মুস্তাকিনকে চিৎ করে শুয়ে প্রশস্ত শাবলের এক কোপে মুস্তাকিনের গলাটা আলাদা করে ফেলল দেহ থেকে। ঠিক আলাদা নয়, সামান্য একটু ঘাড়ের কাছে চামড়ার সাথে বেঁধে রইল। একদলা রক্ত ফিনকি দিয়ে ছুটে এলো জয়ের মুখ ভার ভরিয়ে। জয় সেই রক্তে ডুবে থপ করে বসে মেঝেতে, চোখ দুটো বুঝে বসে থাকে ওভাবে মিনিট 5। শেষ রাতে দোতলায় উঠে এসে গোসল শেষ করে আরেকবার ড্রাগ শরীরে ইনজেক্ট করে লম্বা একটা ঘুম দিয়ে সে সাজায় মুস্তাকিনকে ধরার প্ল্যান। মুরসালিনের পদক্ষেপে বড় বিবেচক। জয় উপায় খুঁজে পায় মুরসালিনকে ধরতে। মুমতাহিনা একটা ভালো টোপ। মুস্তাকিনকে মাদ্রাসায় সেসব রাজাকার ও জঙ্গি পয়দা হচ্ছে, তাদেরকে নিপাত ডাকা হলো হামজার কাছে। জয়ের কাছে বিষয়টা খারাপ লাগলো না। বাচ্চাদের জীবন খারাপ করাটাই নিয়ম, জয়ের অভিজ্ঞতা তাই বলে। আর জিন্নাহ তো পচে মরেছে। সে তো শিশুর অন্তুর শরীরটা প্রতি মুহূর্তে আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। সে বেশ কিছুক্ষণ শুধু জয়কে একটু একটু জিজ্ঞাসা করতে পারল, আপনি মুস্তাকিন মোহনকে মেরে ফেলেছেন? জয় মাথা নাড়ল, মেরে ফেললাম। অন্তু কত কিছু বলতে চায়, কিন্তু একটা ঢোকের সাথে সবটা গিলে নিয়ে শুধু আস্তে করে বলল, তার কাছে তো জিন্না নাও থাকতে পারে। ছিল, কিন্তু পরে আর পাইনি। সামলে ফেলেছিল আমারে নাকে দড়ি দিয়ে ঘুমানোর জন্য। আর তারপর মুরসালিনকে খুঁজতে শুরু করলাম। পলাশ কেন সাহায্য করেছিল এতে? মুস্তাকিনকে মারার পর পলাশের গোদামে আগুন দিয়েছিল মুরসালিন, কিন্তু কিছুক্ষণ চুপচাপ চোখে বুঝে শুয়ে রইল। তার এই প্রতিক্রিয়া অদ্ভুত।
সেও নিয়ে আর কিছু বলল না। তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে, আজকাল নিয়ন্ত্রণহীন অবস্থা শরীরের, যখন তখন সুস্থ অসুস্থতার চক্র ঘুরতে থাকে। জয় তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখা ও জানা গল্পটুকু অন্তুকে বলে। একটা মোটা চুর ধরালো। অশান্ত জয়কে খুব বেশি দেখা যায় না। সিগারেট টানা জয়টা মূলত অশান্ত, অস্থির, বুকে ব্যথা চাপা জয়। অন্তু টের পায় জয়ের ভেতরে এখন তোলপাড় চলছে। এই তোলপাড়ের নাম হামজা। তোলপাড়ের নাম হিসেবে নামটা নতুন। জয় সিগারেটে ধোঁয়া ছাড়ল নাক মুখ ভরে। তাতেই অন্তুর নিস্তব্ধতা ভাঙে। ধোঁয়া নাকে যেতেই এক লাফে ছিটকে খাটের কিনারায় বসে বমি করে ফেললো। বমিতে শুধু পিচ্ছিল থুতু, অর্থাৎ সারাদিন কিচ্ছু খায়নি। ওনাটা মুখে মুড়ে মোটা করে নাক চেপে ধরল অন্তু। জয় প্রথমে বুঝলো না, যখন বুঝলো এক লাফে উঠে গিয়ে সিগারেট ফেলে এসে অন্তুকে চেপে ধরলো। ঘরবালি, এই ঘরবালি, আরমিন ঠিক আছো তুমি? কি হয়েছে? এই মেয়ে, সমস্যা কি তোমার? ও তো নাক চোখ মুখ চেপে ধরে বসে রইল, ইশারায় বোঝালো তার মাথা ঘুরছে। তেমন কিছু না। জয়ের মুখটা শক্ত হলো। শালির মেয়ে, মার খাবি আমার হাতে। তোর কি হয়েছে? জন্ডিস? খাস না? বমি করস? চেহারার হাল বেহাল। আবার জিগাইলে কস কিছু হয় নাই। মরবি? আমারে নামাইরেই মরবি? অন্তু চোখ মুখ ওড়না চেপে কাঁধ হয়ে শুয়ে রইল চুপচাপ। জয় ঝুঁকে এসে আলতো করে হাতে ঝাঁকায় আরমিনকে। আরমিন, এই। আমি সিগারেট ফেলে এসেছি, আর ধোয়া নেই। তাকাও আমার দিকে। শোনো। অন্তু তাকায়। জয় দ্রুত গিয়ে রুমের দরজা জানালার পর্দা সরিয়ে দিল, এসি অফ করে ফ্যান দিল। ড্রেসিং টেবিলের ওপর সোজা এক সারি পারফিউম থেকে একটা তুলে ঘরে স্প্রে করলো। অন্তু তো নাক ছাড়ে না, তার যে কোনো গন্ধই অসহ্য লাগে। জয় আর কিছু জিজ্ঞাসা করলো না। পরনের শার্টের দুটো বোতাম খুলে গম্ভীর স্বরে বলল, চলো। কোথায়? অসুস্থ তুমি, ডাক্তার দেখিয়ে আনি। প্রশ্নই ওঠে না। জোর করলে আবার বলো না আমার দোষ। আপনার কোনো দোষ নেই। দোষ তো। আচমকা কঠিন হয়ে উঠল জয়ের কণ্ঠস্বর। হাত চেপে ধরলো, দিয়ে বলল, অসুস্থ দেখাচ্ছে আরমিন, ওঠো। অন্তু ছিটকে হাত ছুড়ে নিয়ে বলল, ছোবেন না আমাকে, বললাম না কিছু হয়নি আমার। আপনার সাথে কোথাও যাব না আমি। কথাটা বলে অন্তু চোখ অর্ধ খুলে জয়ের ভাবমূর্তি লক্ষ্য করে, কিন্তু জয় আশ্চর্যজনকভাবেই কোনো আশানুরূপ প্রতিক্রিয়া না দেখে অন্তুকে ভাবনায় ফেলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরল ভাতে থালা নিয়ে। খাবার দেখে অন্তুর নাড়ি ভুড়ি বোধ হয় গলার কাছে উঠে এলো। জবে খাবার মুখের কাছে আনতে বালিশে তুলে মুখের উপর রাখে অন্তু। উঠে বসতে চায়। জয় অন্তুর হাত ধরে বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল একদিকে। বাহু চেপে ধরে বসিয়ে পিঠের পেছনে বালিশ খাড়া করে দিয়ে অন্তুকে হেলান দিয়ে বসায়। ও তো মুখ ফিরিয়ে বলে, আমি খাবো না। জোর করলে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাব বাড়ি থেকে। জয় শুধু ঠান্ডা গলায় বলল, আমার নষ্ট হাত দুটো যথেষ্ট শক্ত আরমিন, তোমার গায়ে তুলতে বাধ্য করো না। তোমার নরম শরীরে সইবে না। মারবেন? মেরে ফেলুন না। আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কেউ সামান্য বিরোধিতা করলে রেহাই নেই, শিখেছেন তো তাই। জয় খাবার তুলে অন্তুর মুখের সামনে ধরে বলল, তখন আসুনি কেন অন্য কিছু শেখাতে? অন্তু মুখটা সরিয়ে নিয়ে বলল, সেই দায় আমার ছিল না। এখন আর তাহলে নতুন করে সেই দায় টানার দরকার নেই। যা শেখার তো শিখে গেছি, এখন আর কি দরকার? ধরো, হ্যাঁ করো। এখন দায় দেখার কারণ আমি। অন্তু থেমে জয়ের খাবারের হাতটা ঠেলে সরিয়ে দেয়। কি এখন তুমি? কি এখন? আমার ঘরবালি? জয় জিজ্ঞাসা করে। এখন আপনি যা করছেন তা আমার উপস্থিতিতে, আমার আশেপাশে, আবার যা করছেন তাও আমাকে শুনতে হচ্ছে। শুনতেছ কেন? কান বন্ধ রাখো। আমি তো শোনাইতে চাই নাই, তুমি শোনার জন্য পেছনে পড়েছিলে। সেটা কারণবশত। জয় হাসল। লাভ নেই। তুমি যদি ভেবে থাকো আমার গল্প শোনার পর আমাকে নতুন করে বিচার করার সুযোগ পাবে, তাহলে আমি বলবো, তুমি আমাকে যত জানবে চক্রবৃদ্ধি হারে শুধু পাপ পাবে। আমার জার্নিতে অধৈর্য হবে আরও বেশি। অন্তু চাচ্ছিল করে হাসল। আপনি কি আমাকে আপনার জার্নিতে উৎসাহিত করছেন? তোমার হাত দুটো সুন্দর, কোনো এক বুচুক বলেছিল, সুন্দর হাতের আঘাতে মরলে বেহুশত নসিব হবার সুযোগ থাকে। কোন শালী ছাওয়াল বলেছিল জানি না। রসিকতা করছেন? জয় জিজ্ঞেস করলো। খাবে না? খাবো না, বমি পাচ্ছে। জুলুম করছে না আমার ওপর। জয় হাত ধুয়ে ফেললো কেন যেন। অন্তুর মুখে উচ্চারিত জুলুম কথাটায় আছুল লাগলো যেন। অন্তু বড় শান্ত কণ্ঠে বলল, পাপ যথেষ্ট করেছেন, এবার ছাড়লেও পারেন। আমি আর কখনো বলবো না আপনাকে এই কথা। আমি এবার চূড়ান্ত ক্লান্ত জয় আমির।
জয় মাথা নাড়ল। তুমি আইস তো আমার অন্ধকার অজীবনে। পাপ আর পুণ্যের মাঝে যেই সীমা প্রাচীর থাকে, তার এপাশে আলো, ওপাশে অন্ধকার। আলোর ভেতরে বসবাস করা মানুষদের এই পাশে প্রবেশের অনুমতি নেই। তুমি সেই নিষেধা অমান্য করে, সীমা লঙ্ঘন করে এই পাশে পা রেখেছ। দোষ কার? সেই প্রাচীরখানা ভেঙে ফেলুন না। সেটাই তো বলছি। এই প্রাচীরটার নাম অনুতাপহীনতা। আত্মসমর্পণ করুন, তাহলেই তো এপাশে আলো ওপাশের অন্ধকারকে সরিয়ে আলোকিত করে তোলে। আলো গতি রুখে দেওয়া যায় না, তা সামান্য পথ হলেও অন্ধকারকে ধ্বংস করে। অন্ত চোখ বুঝে মাথাটা হেডবোর্ডে ঠেকায়। জয় কেমন করে যেন হাসলো। এই প্রাচীন আমার মতন পাপীরা নিজেদের বহুদিনের পাপ সমর্থনা মাধ্যমে নিজ হাতে গড়ে তোলে ঘরবালি। তা চাইলেও ভাঙা সম্ভব নয়। এই অন্ধকারের সাথে আমার রুহ অবধি জড়ানো। হয় রুহটা বের করে নাও, নয়তো আমাকে ছেড়ে দাও আমার পথে। এখনও পথ ফুরায়নি। মানুষের ব্যথার অভিশাপ আর কত কামালে আপনি তৃপ্ত হবেন আমি জানতে চাই। জয় হেসে উঠল। কেউ আমায় পাপী বলে ডাকলে আমার শান্তি লাগে। আমার রক্ত আর অনুপ্রেরণা খারাপ ঘরবালি। বড় বাবা বলতো, পাপ যখন করবি লোকে পাপী বললে দোষের কি? তবে পাপের চেয়ে বেশি বললে সেই পাপটুকুকে পূরণ করে দিবি। এই যা বড় সাহেব বলে, পাপীদের পাপের পথে থামতে নেই, পরিণত ভয়াবহ হয়। অন্তু কিছু বলতেই যাচ্ছিল, যে চট করে অন্তুর ঠোঁটে ডান হাতে তর্জনী ধরে বলল, গোসল করে নাও। কি করছো সারাদিন? অন্তুকে আবারও কোলে তুলে নিল জয়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, কি ছলনা পাকাচ্ছ বলো তো ছলনাময়ী। আমি কি বুঝতে ভুল করেছি আজকাল আমার ঘরের দুশ্মনকে? অন্তু চোখ কুচকে জয়ের শার্ট আঁকড়ে ধরে একটু। জয় থেমে গেল। ধুকপো করে উঠল তার হৃদয় যন্ত্রণা। তাও টের পেল অন্তু। অন্তুকে বাথরুমের মেঝেতে বসিয়ে ঝর্ণা ছেড়ে দিল জয়। রাত 9টায় এই গোসল। অন্তু শরীরের পানি ঝরে পড়তেই দুর্বল শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তুর মস্তিষ্কে প্যানিক উঠল। সে মহা গোসলের ক্ষণ তার মাথায় হামলা করলো। অন্তু সেই দিন বাড়িতে গোসল করছিল এই জয় আমির। তখন তাকে এই বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসা থেকে অন্তুকে খুন করতে চেয়েছিল। অন্তু কি ভুল রয়েছে তা? জয় অন্তুর ওড়নাটা খুলে নেয়। পানিতে ভেজা অন্তুর দেহ কাপড় লেপটে আছে। জয় তা এড়াতে যায়। তার চোখে যায় অন্তুর মুখে। অন্তুর চোখ বেয়ে যে নোনা জল ঝরছে তা ঝর্নার পানি ধুয়ে দিয়ে বয়ে যাচ্ছে অন্তুর শরীর বেয়ে। জয় ঢোক গেল। অন্তু সালোয়ার কামিজটা কম্পিত হাতে খুলতে যায় জয়, আবার থেমে আগে নিজে আধ ভেজে শার্টখানা খোলে। অন্তুর শরীরটা কাঁপছে, চোখ দুটো বন্ধ, কাঁদছে অন্তু। জয় অন্তুর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নিজের শার্টটা পিছিয়ে দিল অন্তুর দেহে। অন্তুর ভেজা থুতনিতে আঙ্গুল নেড়ে জয় বলল, তোমাকে হাসতে না কাঁদতে তেমন দেখিনি আমি। হাসবে না জানি, কান্নাও চলবে, কাঁদো। জয়কে কেউ ডেকে বলল, আজকের পর তোর বইয়ের সৌন্দর্যের মামলা উঠলে বলে দিস, তোর বইয়ের সৌন্দর্যকে স্নান করার সাধ্য কান্নারও নেই, বরং কান্নার সৌন্দর্য পায় তার চোখে এসে। জয় মলিন হাসে, অন্তুকে গায়ে পানি ঢালে। অন্তুর শরীর ছুঁতে গেলে অন্তু যেন জগতে ফেরে, আতঙ্কে আর্তনাদ করে ওঠে। আপনার ছোঁয়াকে বিষাক্তভাবে অনুভব করছি আমি। জয় অন্তুর গলায় বডি ওয়াশ মাখাতে মাখাতে ধীর আওয়াজে বলে, তাহলে নিশ্চিত থাকো তুমি জয় আমিরের ছোঁয়াই পাচ্ছ। অন্তু চোখ দুটো আরও শক্ত করে বুঝে বলল, আমি কি আপনাকে বাধা দিতে পারি না এই মুহূর্তে? পারো না। আপনার মতো পাপী কেন আমাকে ছোঁয়ার বৈধতা পেল জয় আমির? প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমাকে করতে পারি, তোমার মতো নিষ্পাপ কেন আমার মতো পাপীর জন্য বৈধ হলো? আমি নিষ্পাপ নই, সে তো আমার ছোঁয়া লাগার আগে। অন্তু শরীরটা জয় মুছিয়ে দিল তোয়ালেতে, বুকের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে তোয়ালেতে অন্তু শরীরটা মুড়িয়ে আবারও পাজা কোলে তুলে নিল। বিছানায় এসে ছুঁয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল অন্তুর দিকে। অন্তু নাক চোখ লাল, চোখ দুটো বোঝা। জয়ের ভেতরের পুরোটা একটা হিংসা জাগলো। তার তুলনায় অন্তু অতিরিক্ত ফর্সা। জয় আরেকটু ঝুঁকে অন্তুর কানের ভেজালো দিতে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, আজ তোমার আসামির নামের অভিযোগের খাতায় আরেকটা অভিযোগ লিখে নাও। সে তোমার অসুস্থতার ফায়দা লুটবে আজ, কিন্তু তুমি বাধা দিতে পারবে না। তুমি ঘেন্নায় কাঁদবে, কিন্তু সে তা গ্রহণ করবে না। পর্বটা শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।